আচ্ছা, স্রোত ভেতরে যাওয়ার পর তুমি আবার সার্থককে ভেতরে কেন যেতে বললে বলো তো? ভুল কি বলেছি আমি? ভুল না, আমার টেনশন হচ্ছে। দুজনে গিয়ে যদি আঙ্কেলের সামনে আবার ঝগড়া শুরু করে দেয়, তাহলে ওদেরকে সামলাতে গিয়ে আঙ্কেল আরো অসুস্থ হয়ে পড়বেন। উল্টোটাও তো হতে পারে, হয়তো আঙ্কেলকে সামনে রেখে ওরা এমন কিছু বললো যাতে আঙ্কেলের মনে শান্তি ফিরে এলো। আর সবাই জানে মনে শান্তি ফিরে আসা, মন ভালো হওয়া মানে শরীর ভালো হয়ে ওঠা। তুমি এতটা নিশ্চিন্তে কি করে আছো আমি সত্যি বুঝতে পারছি না অনির্বাণ। সার্থক আর স্রোতের সম্পর্কটা কিরকম আমি তো তোমাকে বলেছি সে কথা। রাই, ভালোবাসার মানুষ পাশে থাকলে মনে ভরসা আসে। এই মুহূর্তে ওই ঘরে যারা আছেন সে দুজনই কিন্তু আঙ্কেলের ওয়েল উইশার। ওরা এমন কিচ্ছু করবে না বা বলবে না যাতে আঙ্কেলের খারাপ হয়। না আসলে কি বলতো, আমি না এখন ঠিক এতটা ভরসা করতে পারছি না, কারণ লাস্ট দুদিন ধরে বাপ ছেলের যা অশান্তি দেখেছি না বাড়িতে, তারপর থেকে যখন থেকে দাদা অসুস্থ হয়েছে ব্যাস সার্থকের তো সমস্ত রাগ গিয়ে পড়েছে ওই মেয়েটার ওপর। কে জানে এখন হয়তো ও স্রোতকে ওখানেই বকাবকি শুরু করে দিয়েছে। আমিও সেই ভয়টাই পাচ্ছি পিসিমণি। হাজার হোক এটা নার্সিং হোম, ভেতরে কি চলছে একটু বোঝা দরকার আমাদের। স্রোত যেভাবে হনহন করে ভেতরে চলে গেল। ওই তো সিস্টার বলছি আমার দাদা কেমন আছেন? উনি মোটামুটি স্টেবল আছেন। আসলে উনি আপনাদের ভেতরে ডেকেছেন। আমাদের সবাইকে? হ্যাঁ, দেখুন স্যার আপনাদের ভেতরে ডেকেছেন ঠিকই, কিন্তু পেশেন্টের ঘরে এতজনকে যেতে দেওয়ার আমাদের নিয়ম নেই, তাও আবার ভিজিটিং আওয়ার্সের পরে। কিন্তু ডক্টর সেনগুপ্ত কিছু বললে আমরা না করতে পারি না। আপনারা প্লিজ ভেতরে যান, আর স্যারের সাথে যা কথা বলার তাড়াতাড়ি সেরে বেরিয়ে আসুন, নয়তো আমার নামে কমপ্লেন হয়ে যাবে। না না, আপনি চিন্তা করবেন না, আমরা ভেতরে বেশি সময় থাকবো না। রাই, চলো আমরা একবার ভেতরে যাই, আঙ্কেল কি বলতে চাইছেন সেটা শুনে আসি। আমি বলি কি রাই, তোমরা যাও, আমি পরে যাব। দেখো এতক্ষণে ভেতরে হয়তো গিয়ে দেখবে স্রোত আর সার্থক দুজনে মিলে ঝামেলা শুরু করে দিয়েছে। তোমরা দুজনে গেলে সামলাতে পারবে। আমাদের ছেলে যা রকচটা, আর সবাই মিলে গেলে কি হবে বলো তো, বেজায় হইচই কাণ্ড হবে, এর বেশি কিছু হবে না। আচ্ছা পিসিমণি, আপনি এত কেন ভাবছেন বলুন তো? সার্থক যথেষ্ট বিচক্ষণ একটি ছেলে, তারপরে নিজে একজন ডক্টর। ও নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে হাসপাতালে শান্তি নষ্ট হবে। আমার তো চিন্তা হচ্ছে স্রোতটাকে নিয়ে। একবার মুখ খুললে তো মেয়েটা কিছুতে থামতেই চায় না। রাই, তুমি হয়তো ভুলে যাচ্ছ স্রোত কিন্তু একজন হবু ডাক্তার। তোমার ওকে ছেলে মানুষ মনে হয়? কিছু কিছু বিষয়েও এখনো ছেলে মানুষই রয়ে গেছে। যাই হোক পিসিমণি, আমার মনে হয় আপনিও আমাদের সঙ্গে ভেতরে চলুন। আঙ্কেল তো সবাইকেই ডেকেছেন, নিশ্চয়ই কোনো দরকারেই ডেকেছেন। হ্যাঁ, সে আমি পরে শুনে নেব, বুঝলে। দেখো বাইরে তো কোনো একজনকে থাকা দরকার না, অফিস থেকে যদি কেউ খোঁজ করতে আসে। তোমরা ভেতরে যাও, আমি এখানে আছি, যাও, আমি পরে শুনে নেব, যাও। বেশ, আসছি তাহলে। হ্যাঁ। রাইট মানে এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? বিয়ের সিদ্ধান্তটা আমাদের দুজনের ছিল, এখন আমি আর এর মধ্যে নেই। তুমি তোমার সিদ্ধান্তটা বাবাকে জানিয়ে দিয়েছিলে, এখন আর উল্টো কথা বললে চলবে না। দেখুন স্যার, পরিস্থিতি অনুযায়ী অনেক মতই বদলাতে হয়, আর আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ইয়ার্কি করার মতন কোনো সম্পর্ক আপনার সাথে আমার নেই। আর উন্মাদ ছাড়া কেউ আপনার সাথে ইয়ার্কি করবেও না। তবে এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আমি যদি সেদিন আঙ্কেলকে বিয়ের ব্যাপারে নাটা নাই বলতাম, তাহলে এই সিচুয়েশনটা তো আসতোই না। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে জোর করে এই বিয়ের ব্যাপারে না বলিয়েছি, সব দোষ এখন আমার? স্যার, আমি তো তা বলিনি, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন না। দেখুন, এই সমস্যাটা যে আপনি পাকিয়েছেন সেটা তো অস্বীকার করা যায় না, তবে সেটা এখন আমাদের দুজনকে মিলেই সামলাতে হবে। ও, আমি সমস্যা পাকিয়েছি? কি সমস্যা পাকিয়েছি? বাবা আমাদের দুজনকে 10 দিনের সময় দিয়েছিল, আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা বাবাকে জানিয়ে দিয়েছিলাম। এখন শুধু আমি একা কেন দায়ী হব? আর তাছাড়া তোমার কি মনে হয় স্রোত, তুমি এই ব্যাপারে রাজি হলেও আমি এরকম একটা অদ্ভুত বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব? স্যার, আমাকে আগে এইটুকু বলুন তো, আপনি আমাকে বলেছিলেন তো আঙ্কেলকে গিয়ে আমরা দুজন মিলে না বলবো? হ্যাঁ বলেছিলাম। আর তারপর
তারপর কি হবে? আমরা আঙ্কেলকে কেন না বলেছি, আমাদের কি কি অসুবিধা আছে সেটা আগে খুঁজে নিয়ে তারপর আঙ্কেলকে বলা উচিত ছিল। আঙ্কেল তো আর ছোট বাচ্চা নয় যে আমরা না বলবো আর আঙ্কেল সেটা মেনে নেবে। স্যার, আঙ্কেলকে কনভিন্স করার দায়িত্বটা কিন্তু আপনার নেওয়া উচিত ছিল। আপনি নিয়েছেন সেটা? না, তার জায়গায় শুধু রাগারাগি করেছেন আর এই বিয়েটা করা সম্ভব না এটা বলে গেছেন। তারপর যথারীতি আঙ্কেল ভেঙে পড়েছে, ওষুধ খাবে না, খাবার খাবে না, এই জেদ করছে। সব মিলিয়ে কিন্তু এই ডিজাস্টারটা আপনিই তৈরি করেছেন। আচ্ছা, তোমার কি মনে হয় আমি বাবাকে বোঝাইনি, কিচ্ছু বলিনি? নিশ্চয়ই ঠিক করে বোঝাতে পারেননি, তা না হলে কেন আঙ্কেল খাওয়া বন্ধ করে দেবে? ওষুধ অব্দি খাচ্ছে না। আপনার কথাবার্তা যে ভালো না সেটা গোটা দুনিয়ার লোক জানে। আর শুধু আঙ্কেল কেন, আপনি তো কাউকেই রেয়াত করে কথা বলেন না, সেটাও তো আমি জানি। আপনার ব্যবহারে আঘাত পেয়ে আঙ্কেল আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। সবকিছু না এত তাড়াহুড়ো করে হয় না, সময় দেওয়া উচিত। ওই মানুষটা যেমন আমাদেরকে সময় দিয়েছিল, আমাদেরও সময় দেওয়া উচিত ছিল, বোঝানো উচিত ছিল, ধীরে সুস্থে আমাদের মতামতের সপক্ষে সব যুক্তিগুলো বলে তাকে শান্ত করা উচিত ছিল। কিন্তু আপনি তো সেটা করেননি। যে কাজটা আমাদের দুজনের করার কথা ছিল তুমি কেন বারবার আমার একার দিকে আঙুল তুলছো? স্রোত, বাবা ওয়াজ অলওয়েজ এক্সপেক্টিং ইউ। সেদিনের পর বাবা প্রতিদিন তোমার কথা ভাবতো যে তুমি কখন আসবে, কবে আবার আগের মতো সম্পর্কটা নর্মাল হবে। কিন্তু তুমি আসোনি। ইভেন ঘুগনি দাও তোমার ফেভারিট ডিশ রান্না করে বসে থাকতো। স্রোত, তুমি কিন্তু বলেছিলে যাই হয়ে যাক না কেন এই বাবা আর মেয়ের সম্পর্কটা কখনো খারাপ হবে না। এবার তুমি বলো, বাবার এসবে আঘাত লাগে না? আচ্ছা স্রোত, তুমি কি নিজের দোষ চোখে দেখতে পাও না? আমি যে কেন যাইনি সেটা আপনি জানেন না? না না, আমি কি করে জানবো? আমার তো জানার সময় নেই। তুমি ক্লাসে কেন মন দিচ্ছ না, গোমরা মুখ করে কেন ঘুরে বেড়াচ্ছ, আমাদের বাড়িতে কেন আসা বন্ধ করে দিচ্ছ, সেসব জানার বা ভাববার সময় আমার কাছে নেই। তাহলে আপনি জানলেন কি করে যে আমি ক্লাসে মন দিচ্ছি না? আর এটাই বা কখন দেখলেন যে আমি গোমরা মুখে ঘুরে বেড়াচ্ছি? ক্লাসে মন না দিলে টিচারের পড়াতে অসুবিধা হয়, তাই নোটিস করেছি। আর কলেজে যাতায়াত করার সময় নিশ্চয় চোখ বন্ধ করে আমি হাঁটি না, তখনই আমার চোখে পড়ে গেছে। কিন্তু আসল কথা হচ্ছে বাবা যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সেটা জানানোর জন্যই আমি তোমাকে বারবার মেসেজ করেছি, কিন্তু তুমি তো সেটা দেখার ভদ্রতাটুকুও করনি। যাকে এখন এসব কথা বলে কি লাভ? ঠিক, তাহলে এখন কি করবেন সেটা ভাবুন। ও আমি ভেবে দেখবো? তুমি বলেছো উল্টো পাল্টা কথা, ভেবেছো ভুজুং বাজুং যা হোক বাবাকে বুঝিয়ে সুস্থ করে তুলে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তারপর কি হবে? সেই তো একই কাণ্ড হবে। বরং আমরা যে মিথ্যে কথা বলেছি সেটা যখন বাবা জানতে পারবে বাবা আরো ভেঙে পড়বে। তোমার এখনই যা বলার বলে দেওয়া উচিত ছিল বাবাকে, কিন্তু তুমি তো সেটা করোনি। সুতরাং যা ভাবার তুমি ভাববে, আমি ভাববো না। স্যার, আমার মনে হয় এখন পরস্পরকে দোষ দিয়ে এই ঝগড়াটাকে বাদ দিয়ে এই সিচুয়েশনটাকে নিয়ে ভাবা উচিত ঠান্ডা মাথায়। আর সেটা নিজেদের জন্য নয়, আঙ্কেলের জন্য। তোমাকে আমার বাবার ব্যাপারে কিছু ভাবতে হবে না স্রোত, আমার বাবার ব্যাপারে আমি ভাববো। হ্যাঁ, তুমি আমার বাবার সামনে গিয়ে যে নাটকটা করে এসছো সেটা তোমাকেই সলভ করতে হবে। শোনো, মিথ্যা কথা বলা সহজ, কিন্তু সেটাকে টিকিয়ে রাখা খুবই কঠিন। তাই ভালো এটাই হয় যা সত্যি সেটা বাবাকে বলে দাও। বেশ, সেই মিথ্যেটাকে সামলানোর উপায় যখন আমার কাছে নেই, তখন একটাই জিনিস করা যেতে পারে। কি? এই মিথ্যেটাকে আমাদের সত্যি করে তুলতে হবে। মানে? শ্রোতার সার্থককে দেখছি না। ওরা একটু বাইরে গেছে। আপনি কেমন আছেন এখন? কেমন দেখছো তোমরা আমাকে? খুব ভয় পেয়ে গেছিলে না? হয়তো পাওয়ারই কথা আঙ্কেল, তাই না? আপনি কিন্তু খুব অন্যায় করেছেন, বিরাট বড় অন্যায় করেছেন। আপনার তো বড় কিছু হয়ে যেতে পারতো। কিন্তু আপনি তো সেটা করেননি। স্যার, আমার মনে হয় এখন পরস্পরকে দোষ দিয়ে এই ঝগড়াটাকে বাদ দিয়ে এই সিচুয়েশনটাকে নিয়ে ভাবা উচিত
এভাবে হঠাৎ করে কেউ খাওয়া দাওয়া ওষুধ বন্ধ করে দেয় নাকি? হ্যাঁ, দুম করে সুগারটা ফল করে গেল। আর সুগারটা ফল করলো বলেই তো এত ঝামেলা হলো। তবে হ্যাঁ, জগতে যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। মঙ্গল? এটাতে মঙ্গল কি হলো আপনার? শরীরটা শুধু শুধু খারাপ করলেন। আর আপনার বাড়ির লোকেরা কত চিন্তা করছে বলুন তো। পিসিমণি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, সার্থকের এরকম অবস্থা। ভালো কথা, তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি। অনেকবার তোমাকে বললাম না, স্রোত আর সার্থক একটু বাইরে গেছে। কেন বাইরে গেছে বলো তো? হ্যাঁ, ওরা বাইরে কেন গেছে আর আসল কথাটাই বাকি? ওরা বাইরে গেছে আলোচনা করতে। যে আলোচনাটা ওরা 10 দিনের মধ্যেও করে উঠতে পারেনি, সেই আলোচনাটা। মানে আমার অসুস্থতায় ঘাবড়ে গিয়ে তোমার ছোট বোন আমার পুত্রটি এতক্ষণে বোধহয় নিজেদের বিয়ের তারিখটাও ঠিক করে ফেলেছে। কিন্তু ওরা তো রাই তো আমাকে বলেছিল যে ওদের দুজনের এই বিয়েতে মত নেই, এটা ওরা রাইকে জানিয়েছিল। হ্যাঁ, সে তো মুখে বলেছিল, এবারে মনের কথা আমি টেনে বার করেছি। রাই ম্যাডাম, তোমার ছোট বোন নিজের মুখে বলেছে সে আমার পুত্র সার্থককে বিয়ে করতে রাজি, বুঝলে? কি? স্রোত নিজের মুখে আপনাকে এই কথা বলেছে? ও বিয়েতে রাজি হয়েছে? দেখলে তো আমার মুখের কথাটা কেমন মিলে গেল। জগতে যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। তুমি যে কি বলেছো সেই নিয়ে তোমার বিন্দুমাত্র সন্দেহ আছে নাকি? বাবাকে সুস্থ করে তোলার জন্য এতটাই ডেসপারেট হয়ে গেছো যে যা খুশি তাই বলে যাচ্ছ? আপনি ঠিক ধরেছেন স্যার, একেবারে ঠিক ধরেছেন। আমি ডেসপারেট হয়ে গেছি। আঙ্কেলকে ওইভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না। কিন্তু তাই বলে তো নিজের জীবনটাকে বরবাদ করার কোনো মানে নেই স্রোত। তার চেয়ে বরং লজিক্যাল যেটা সেটা করলে লং টার্মে অনেক ভালো থাকবে। আমরা তো অনেক র্যাশনালি অনেক ভেবে চিন্তে অনেক নিজেদের মধ্যে কথাবার্তা বলেই ডিসিশনটা নিয়েছিলাম। আর সেটা তো আঙ্কেলকে জানিয়েও ছিলাম। কিন্তু আঙ্কেল তো কোনোভাবেই এই ডিসিশনটা মানতে রাজি নয়। আর আমার মনে হয় স্যার, আমাদের কোনো লজিকই এখন আঙ্কেলকে শান্ত করতে পারবে না। আচ্ছা, বাবা মানতে চাইছে না বলে আমাদের দুজনকে আগুনে ঝাঁপ দিতে হবে? এটা কোনো সলিউশন? বাবা আজ না বুঝুক, কাল ঠিক বুঝবে যে এইভাবে কারোর জীবনে গোয়ার্তামি করা যায় না। বাবা যেটা করছে সেটা তো ব্ল্যাকমেল। নিজে না খেয়ে আমাদের শাস্তি দিচ্ছে আমরা যাতে বিয়েটা করি, কিন্তু তারপর কি হবে সেটা একবারও ভেবে দেখছে না। আমি এই ধরনের ছেলে মানুষকে প্রশ্রয় দিতে রাজি নই। রাজি না হলে আপনি পরে আফসোস করবেন না তো? আপনি তো নিজেই বললেন আজ না হোক আঙ্কেল কাল ঠিক বুঝবে। আর সেই কালকেই যদি আঙ্কেলের শরীরে আরো বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন? স্যার, আঙ্কেল ছাড়া তো এই গোটা দুনিয়ায় আপনার কেউ নেই। আমি তো জানি, আমি তো নিজের চোখে দেখেছি আপনি আঙ্কেলকে কতটা ভালোবাসেন। আপনার মনে নেই সে যখন আঙ্কেল নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিয়েছিল তখন আপনি কতটা কষ্ট? থাক, এখন আর এসব কথা বলে কি হবে? এতদিন পর আপনাদের বাবা ছেলের সম্পর্ক একটু ভালোর দিকে যাচ্ছিল, আবার একটা ভুলে সবকিছু গোলমেলে হয়ে যেতে পারে। স্যার, আপনি ভেবে দেখুন তো, আঙ্কেলকে খারাপ রেখে আপনি কি নিজে ভালো থাকতে পারবেন? স্রোত, তোমাকে এই কথাগুলো বলবো বলেই আমি মেসেজ করেছিলাম। বাবা খাবার খাচ্ছিল না, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার কোনো কথাই বাবা শুনছিল না। তাহলে কলেজে যখন আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞেস করতে গেছিলাম আপনি ওইভাবে রিঅ্যাক্ট করেছিলেন কেন? জানি না ঠিক, তখন আমি কেমন একটা এলোমেলো হয়ে গেছিলাম। আমার খুব টেনশন হচ্ছিল বাবাকে নিয়ে, তাই জন্যই তো পরে তোমাকে মেসেজ করেছিলাম। স্রোত, থাক না এখন, কি কি করেছি সেসব নিয়ে আলোচনা এখন থাক। এখন কি করে এই বিপদ থেকে বাবাকে ফিরিয়ে আনা যায়
সেটা নিয়ে আমরা কথা বলি। দেখুন স্যার, আমার যা করার বা বলার আমি সবই বলে দিয়েছি। এবার বাকিটুকু আপনাকেই ভাবতে হবে। এর থেকে সহজ বা কঠিন কোনো রাস্তায় আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি না স্যার। আপনি যদি অন্যরকম কিছু ভেবে থাকেন বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। বা আপনি যদি আমাকে এখান থেকে চলে যেতে বলেন তাও চলে যেতে পারি। তবে স্যার, আঙ্কেলকে যে জোর করে খাওয়ানো যাবে না বা ট্রিটমেন্ট করানো যাবে না, সেটা নিশ্চয়ই ডাক্তার হিসেবে আপনি ভালোই বুঝতে পেরেছেন। আঙ্কেল একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে বেঁচে আছে। আমাদের উচিত সেই বিশ্বাসটাকে নিশ্চিত করা, আঙ্কেলকে ভরসা দেওয়া। স্রোত, তুমি চলে যাওয়ার কথা কেন বলছো? আমি কি তোমাকে বলেছি চলে যেতে? আর আমাকে এরকম মাঝ নদীতে ফেলে তুমি চলে যাবে? চলে আর কোথায় যাব? তবে আমরা দুজনেই মাঝ নদীতে আছি, আর হয়তো দুজনকে মিলেই এই টালমাটাল নৌকোটাকে পাড়ে নিয়ে যেতে হবে। বেশ, সেই চেষ্টায় না হয় করা যাক। তুমি বলো, কি বলবো বাবাকে গিয়ে? আমি জানি না। শুধু বিয়েটার কথা বললেই তো হবে না। আচ্ছা, বাবাকে বিশ্বাস করবে আমার কথা, নাকি এটাও দুজনকে একসাথেই? এই আমার না নার্ভাস লাগছে। তুমি যাবে আমার সঙ্গে? বুঝতে পারছি স্যার, যাব। ইয়ে মানে, শুধু বিয়ের কথা বলেই কি ঠেকিয়ে রাখা যাবে ব্যাপারটা? আপাতত সেটুকুই চেষ্টা করা যেতে পারে। আর যদি ইয়ে মানে কথাটাকে কথায় রাখা সম্ভব না হয়, মানে যদি সত্যি সত্যি ব্যাপারটাকে ঘটাতে হয়, সেটাকে কি কোনোভাবে ঠেকিয়ে রাখা যায় না? মনে তো হয় না। তাছাড়া তুমি তো বললে এই মিথ্যেটাকে সত্যি করতে হবে। তাহলে তুমি তো বাবাকে বলেছো তুমি নাকি আমাকে বিয়ে করবে। এখন তুমি বলো, তাহলে কি? তাহলে বিয়েটা কি করেই ফেলতে হবে? করতে হবে। অসম্ভব। আঙ্কেল, স্রোত যখন নিজের মুখে আপনাকে বলেছে, যখন আপনাকে কথা দিয়েছে, তখন আমি জানি আঙ্কেল এটাই ওর মনের কথা। সে তো আমিও জানি রাই, কিন্তু মনের কথা তো মুখ ফুটে বলতে হবে না, নইলে তো সেটা মনের মধ্যেই শুকিয়ে মরে যাবে। ওদিকে আমার গুণধর ছেড়ে সে বেগরবাই করলো বলেই তো তাকে রাজি করানোর জন্য এত কৌশল করতে হলো। একটা কথা না বলে আমি পারছি না আঙ্কেল, আই এম সরি। আপনার এইভাবে না খেয়ে দিয়ে লাইফ রিস্ক নেওয়াটা কিন্তু উচিত হয়নি। আহা, ওটুকু না করলে তো বিয়েটা ঝুলে থাকতো। তোমরা কাজ করো, সীমাকে ভেতরে আসতে বলো, আমি ওর সাথে একটু কথা বলি। বেচারি অনর্থক টেনশন করছে, আমি ওর সাথে কথা বলে মাথাটা ঠান্ডা করি। তোমরা ওকে নিয়ে বেরিয়ে যাও, সার্থক না হয় স্রোতকে পৌঁছে দেবে। কিন্তু স্রোতের সঙ্গে না দেখা করে আমি চলে গেছি, জানতে পারলে স্রোত তো আবার রাগ করবে আমার উপর। হ্যাঁ রাই, এখন অনুরাগের সময় চলছে, সব রাগ টাগ এখন মুলতবি থাক। আর আঙ্কেল কিন্তু কথাটা ভুল বলেনি, ঠিকই বলেছে। এখন একটু বেশি করে না ওদের একসঙ্গে থাকতে দেওয়া উচিত। তুমি তো আমার বোনকে চেনো অনির্বাণ, বেশি করে একসঙ্গে সময় কাটানো মানে কিন্তু ঝগড়ার চান্সটাও বেশি। আরে করুক করুক, প্রাণ ভরে ঝগড়া করুক। ওদের যা প্রকৃতি, ওই ঝগড়ার মধ্যে ওদের প্রেমটা বাঁচবে, বাড়বে, সেটা আমি বুঝে গেছি। কিছু ভাবলে? কি ভাববো? তাহলে কি আমরা এখানে গান গাইতে? দেখো স্রোত, আমরা যদি এই বিয়েটায় রাজি হইও,
তাতে আমার মনে হয় না খুব একটা পার্মানেন্ট সলিউশন হবে। মানে মানে আমাদের যা সম্পর্ক তাতে আমরা সারাটা জীবন একে অপরের সঙ্গে থাকতে পারবো না। সেটা আপনি কি করে জানলেন? আরে সেটাই তো ন্যাচারাল। আমাদের মধ্যে কোনো মিল নেই, কোনো বন্ধুত্ব নেই। সম্পর্কে আমি তোমার শিক্ষক, তোমার উচিত আমাকে সম্মান করা, আমাকে শ্রদ্ধা করা, ভয় পাওয়া। অবশ্য তার কোনোটাই তুমি করো না। এটা আপনি ভুল বললেন স্যার। আপনার শিক্ষক সত্তাকে আমি কখনোই অসম্মান করিনি, কিন্তু যুক্তিহীন কোনো কথাই আমি সহ্য করতে পারি না, সে কারোরই পারি না। ও, তার মানে তুমি বলতে চাইছো পড়াশোনার বাইরে আমি যা কথা বলি সেগুলো সবই যুক্তিহীন? সে যুক্তিহীন কথা বলেন বলেই তর্কে জিততে না পেরে এরকম ভাবে রেখেছেন। যাই হোক, সে বিয়ে হোক বা নাই হোক, আমি অকারণ ভক্তিতে গলে যেতে পারবো না। আর আমিও তোমার মতো এরকম একটা বেয়াদব মেয়েকে সারা জীবন সহ্য করতে পারবো না। বেশ, তো তাহলে তো মিটেই গেল। জানিয়ে দিন আঙ্কেলকে, আর আঙ্কেলকে সুস্থ করে বাড়ি নিয়ে যান। তোমার কি মনে হয় বাবা এটা বললে খুশি হয়ে যাবেন? সে চিন্তা আপনার আছে বলে তো মনে হচ্ছে না। তুমি শুধু আঙ্কেলের চিন্তাতেই নিজের খুশিকে জলাঞ্জলি দিচ্ছ, কাউকে এমনি এমনি বিয়ে করে। যদি আমিও এই মুহূর্তে সেটাই করতে চাইছি, তার কারণ অন্য কিছু আমার মাথায় আসছে না। আচ্ছা, একটা কাজ করলে তো হয়। মানে আমরা যদি বিয়ের আগে এটা ঠিক করে রাখি, একটা সার্টেন টাইম অবধি আমরা এই বিয়ের রিলেশনশিপটায় থাকবো, তারপর আমরা মানে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে, তারপর ডিভোর্স। হ্যাঁ, মানে আমি তোমার ভালোর কথা ভেবেই। খুব ভালো বুঝেছেন আমায় স্যার। আঙ্কেল যদি বুঝতে পেরে যায়? আরে বুঝবে কি করে, আমরা তো মেনেই নিচ্ছি প্রস্তাবটা। অদ্ভুত ব্যাপার, এই ডিভোর্সের ব্যাপারটা বলতে আমার এত খারাপ লাগছে কেন? ডিভোর্সটা বলতে একটুও খারাপ লাগলো না আপনার? তাহলে ভালোবাসাটা শুধু আমার দিক থেকেই সত্যি। তাহলে তোমার কি মনে হয়? হ্যাঁ, সেই ভালো। তাহলে আমরা ঠিক করে নিই কতদিনের জন্য হবে আমাদের এই বিয়ে। 1 বছর? ইয়ে মানে তার কম যদি হয়, মানে আমি বলতে চাইছি যে 1 বছর হলে বাবার চোখের সামনে আমরা দেখিয়ে দিতে পারবো যে আমাদের মধ্যে কোনো কম্প্যাটিবিলিটি নেই। তখন বাবাও বুঝবে যে আমরা একে অপরের জন্য জুৎসই নই। ঠিক আছে, 1 বছর। 1 বছরের জন্য হবে আমাদের বিয়ে। 1 বছর বাদে তুমি কিন্তু বলতে পারবে না যে তুমি আমাকে ডিভোর্স দেবে না। আমি কেন বলতে যাবো সেটা? আপনার কি মনে হয় আমি খুব সাধ করে আপনাকে বিয়ে করছি? আমার তো মনে হয় আপনি সেই কথা বলবেন। বারে, আমিও বা কেন বলবো? তোমার কি মনে হয় আমার খুব ইচ্ছে বিয়েটা করতে? মানে তাহলে আমি বা কেন বলবো? আমি সেটাই তো বুঝতে পারছি না। এই একদম বাজে কথা বলবে না। কি বলবে না তুমি? হ্যাঁ, কি বলবে না তুমি? বলো বলো বলো, কি বলবে না? হ্যাঁ, ঝগড়াটা সবসময় আমি করি না। ও, আমি মানে যখন আমি তো করি। আপনাকে জোর জোর করে নিয়ে যেতে চাইছি। যা বলছো সেটা ভেবে বলছো তো, নাকি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার পর তোমাদের মত বদলে যাবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, সেটা কিন্তু খুব ভুল হবে সার্থক। তোমরা যদি তোমাদের কথা না রাখো, তাহলে আমারও কিন্তু নিজেকে সুস্থ রাখার কোনো দায় থাকবে না। হ্যাঁ তেরিকা, কি সব বলছো বলো তো দাদা? এগুলো কি কথা? হ্যাঁ, আরে বাবা, ওরা তো যা বলার বলে দিল নাকি? আর তুমি না নিজের শরীরটা নিয়ে এভাবে কিন্তু বারবার ছিনিমিনি খেলতে পারো না। এতে শুধু ওদের নয়, আমাদের প্রত্যেকের এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। কিন্তু দুশ্চিন্তার তো কিছু নেই। সংসারে আমার আর কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। বিশেষ করে মিথ্যে প্রবোধ দিয়ে আমাকে কেউ ভোলাতে চাইলে তাতে আমি যথেষ্ট অপমানিত বোধ করি। তাই ওরা যদি নিজেদের মতো চলে, আমাকেও আমার মতো চলতে হবে। আঙ্কেল, কিন্তু
সার্থক বাবাজিকে যেভাবে চেপে ধরেছে, এবার কিন্তু সার্থকের পার পাওয়া মুশকিল আছে। আর সত্যি কথা বলতে না, সার্থককে দেখে আমার একটু মায়াই হচ্ছে। শুধু সার্থককে দেখে মায়া হচ্ছে, আর আমার বোনটাকে দেখে মায়া হচ্ছে না? আরে তোমার বোন তো সার্থককে ভালোবাসে। দেখো, আর সব ছেলেরা কি আর আমার মতো হয় যে প্রেমে পড়লে একদম স্বীকার করার জন্য সারা জীবন পার করে দেবে? তাও আবার এ তো বিয়ের শর্ত। চুপ করে আছিস কেন? আমি শুনতে চাইছি পরিষ্কার করে, কি বলতে চাইছো তোমরা? বলছি তো তোমার জেদি থাকবে, কেন কথা বাড়াচ্ছ? সার্থক, দেখো এভাবে দায়সারা ভাবে কথা বললে তো হয় না। বুঝতেই তো পারছো, এটা তোমাদের গোটা জীবনের ব্যাপার। ইউ বোথ আর ইকুয়ালি ইনভলভড। যেমন আঙ্কেল তোমাদের দুজনের কাছ থেকে একটা নিশ্চয়তা চাইছেন, ঠিক তেমনই রাই ওর বোনের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব চাইছে না। জীবনটা যে আমার সেটাই ভুলে যাই মাঝে মাঝে, কারণ এখন তো দেখছি আমার জীবনের ওপরই আমার কোনো অধিকার নেই। অন্যের জেদ সামলাতে আমাকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। উনি ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে ওনার পছন্দ মতো কাজ করিয়ে নিচ্ছেন, তার উপর আবার নিশ্চয়তা গ্যারান্টি চাইছেন আমার কাছ থেকে। হ্যাঁ, চাইছি, কারণ স্রোতকে আমি আমার মেয়ে মনে করি। ওর জীবন নিয়ে তো হেলাফেলা করা যায় না। তার মানে তুমি স্বেচ্ছায় এই বিয়েটা করতে চাইছো না, আমি জেদ করছি বলেই বিয়েতে রাজি হচ্ছ, তাই তো? বাবা, এই কথাগুলো এতবার এতভাবে হয়ে গেছে যে আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। আমি আর স্রোত কথা বলে নিয়েছি, কথা বলে আমরা আমাদের ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশন নিয়েছো মানে তোমরা ডিসিশন নিয়েছো যে তোমরা বিয়ে করছো, তাই তো? সেটা ছাড়া আর কি কোনো উপায় বাবা রেখেছে? প্লিজ তোমরা আর আমাকে কিছু জিজ্ঞেস করো না। আমি আমার মনের কথা বলে উনি তো আবার ওষুধ খাবেন না, খাবার খাবেন না, হসপিটালে ভর্তি হয়ে যাবেন। স্রোত মা, এদিকে আয় তো মা, এদিকে আয়, আয় যা যা দাদা এখানটায় ডাকছে। বস, বস। তুই আমায় বলতো, তুইও কি এই কুলাঙ্গারটার সাথে একমত? বল মা, তুইও কি আমি জেদ করেছি বলে বিয়েটা করছিস? তুই চুপ করে থাকলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। কি রে, কিছু তো বল আঙ্কেলকে। চুপ করে থাকলে কি হবে? দেখ স্রোত, সার্থক, আঙ্কেল তোমাদের দুজনের ভালোর কথা ভেবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি তাও বলছি, যদি তোমাদের দুজনের নিতান্তই আপত্তি থাকে তাহলে। আরে বাবা, স্রোতস্বিনীর আমার মতো অবস্থা। সত্যি কথাটা বাবাকে বললে বাবা আবার একটা কাণ্ড ঘটাবে। আচ্ছা বাবা, তোমার কি ব্যাপার বলো তো? তুমি একটা জেদ ধরে আছো, সেই জেদটা আমরা মেনে নিয়েছি, ফাইন। এখন তুমি আবার নতুন জেদ করছো যে আমাদের আমাদের ইচ্ছে বিয়েটা করতে হবে। আমি তো একবারও সে কথা বলছি না। ইচ্ছেটা, ভালোবাসাটা, এটা যে জোর করে হয় না সেটা আমি জানি। আমি যেটা জানতে চাইছি যে এতদিন পরেও কি তোমাদের মধ্যে সে ভালোবাসাটা জন্ম নেয়নি? উফ দাদা, তুমিও পারো। আরে বাবা, ওদের মধ্যে ভালোবাসা জন্ম নিয়েছে কি না সেটা কি ওরা তোমার সামনে মুখ ফুটে? আরে বাবা, আমরা সব বড়রা আছি না, আমাদের সামনে ওরা মুখ ফুটে বলতে পারে কখনো এটা? ওদের কি একটু লজ্জা টজ্জা নেই নাকি? লজ্জা? কিসের লজ্জা? যেখানে আমি নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দিতে চাইছি সেখানে তো ওরা পুরোপুরি লাইসেন্স পেয়ে গেছে ভালোবাসা কথাটা মুখ ফুটে বলার। আর এটা কি শেখারের যুগ যে লুকিয়ে লুকিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করে তারপর বাড়িতে জানাবে? অবশ্য সেটা হলে একটা ফিল্মি ব্যাপার হতো। কিরে, তোদের যদি সেরকম ইচ্ছে থাকে সেটাও জানাতে পারিস। উফ বাবা, আমার আর ভালো লাগছে না তোমার এই রসিকতা। তুমি না বিয়েটা ঠিক করে ফেলো, হয়ে যাক বিয়েটা, তারপর আমি হাঁপ ছেড়ে বাঁচবো। আঙ্কেল, বলছি কি যে সার্থককে আর প্রেশারাইজ করে কোণঠাসা করা উচিত না। দেখো, ও তো যখন একবার
রাজি হয়ে গেছে, যে বিয়েটা হয়ে দেওয়ার চেষ্টা করছে ইনফ্যাক্টও। এরপর আর বেশি কিছু বললে আবার আজই কিছু ঘটিয়ে না বসে। অদ্ভুত বোকা বোকা কথা সকলের। সকলে মিলে ছেলে মানুষ হয়ে গেছে ঘরে। ভুলে যেও না এটা একটা হসপিটাল, আর বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। স্রোত, বল না স্রোত, একবার বল। শোন, তোর যদি সাংঘাতিক রকমের কিছু আপত্তি থাকে তুই এক্ষুনি বল আমাকে। আমরা প্রত্যেকে আঙ্কেলকে বলে এক্ষুনি সবকিছু থামিয়ে দেব, কি তাই তো? একদম। বল না স্রোত, মত আছে তো? ভালোবাসিস তো তোর ওই রাগী এসএসআরকে? নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে, তারপর ডিভোর্স? হ্যাঁ, মানে আমি তোমার ভালোর কথা ভেবেই। আঙ্কেলের সামনে তো কিছুই বলতে পারলাম না। কি করে বলতাম যে এই শর্তের বিয়ে আমি চাইনি? আমি তো ভালোবেসেছিলাম, ভালোবাসা চেয়েছিলাম। কিন্তু সার্থক স্যার দিদিভাইটাও কেমন দূরের মানুষ হয়ে গেছে আজকাল। কার সাথে শেয়ার করবো আমার মনের কথা?